বিমান উঠুন, আমি কি করবো, আমাকে বলে কি হবে, আমি কি সরকার চালাই নাকি, ও মন্ত্রী শিক্ষামন্ত্রীকে বলুন। সে ওই সিনেমা আর হবে না দাদা, ওই সপ্তপদী, হারানো সুর, সব সিনেমা ও আর হবে না। তো ওনার মুখের দিকে তাকালেন অনেকক্ষণ, আবার সৌমিত্র বলছেন, আরে এগুলো আমার ছবি নয়। তোমার অধিকাংশ গল্পই এই সারল্যটাই ওনার কাছে সবচেয়ে বড় USP ছিল। এ তো মেঘনা চাইতে জলের মতো, উনি চেয়েছিলেন সার্কিট হাউস একটা রুম, তার জায়গায় উনি চিফ মিনিস্টারের বাংলোয়, ও চিফ মিনিস্টারের স্পেশাল গেস্ট। সিদ্ধার্থ জানেন না কে দলীপ, কিন্তু রাজীব গান্ধীর বক্তব্য রাজীব ফেলা যাবে না। রাजीव गांधी बोले वैसे वही दलीप आता है नॉर्थ बंगाल से शायद, और सब लोग पहचानते हैं उसे। राजीव गांधी রাজনীতিতে এমন কিছু গল্প আছে যা চর্চা হলে বোঝা যায় তার মধ্যে অদ্ভুত রস আছে, এবং সেই গল্পের গভীরে এমন একজন ক্যারেক্টার থাকেন যিনি হয়তো আপনার মনে হতে পারে যে কেন্দ্রীয় চরিত্র, অবশ্যই কেন্দ্রীয় চরিত্র, নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি এমন একটা সম্মোহনী পরিস্থিতি তৈরি করেন যে তাকে সবাই ভালো না বেশে পারেন না। কদিন ধরেই ভাবছি এরকম কিছু গল্প নিয়ে একটা করে এপিসোড করব, যে গল্প আপনি জানলে আনন্দ পাবেন, যে গল্প আপনি জানলে অনেক কিছু জানা হবে আপনার। সেই রকমই একটা গল্প নিয়ে আজকে আমাদের চর্চা। আমি অভিষেক সেনগুপ্ত, আপনি দেখছেন বেঙ্গল পলিটিক্স, আর আমার সঙ্গে যিনি রয়েছেন তার নাম স্বরূপ গোস্বামী। আমি পরে চেষ্টা করব ধীরে ধীরে যত এগোবে আমাদের গল্প তত আমি স্বরূপদার পরিচয় আস্তে আস্তে আমি তুলে ধরবো আপনার কাছে। এবং শুরুতে যেটা বলে রাখতে চাই সেটা হচ্ছে স্বরূপদা গল্পের খনি, সেই কারণেই স্বরূপদাকে আজকের এপিসোডে ডাকা। স্বরূপদা, বেঙ্গল পলিটিক্সে তোমাকে স্বাগত। তোমার কাছে কোথাও তুমি আমাদের যা সম্পর্ক তুমিই থাকবে, কোথাও কোনো রদবদলের ব্যাপার নেই। এই যে তুমি মাঝখানে একদিন একটা গল্প বলতে বলতে বললে যে এক ব্যাগ ভর্তি বেগুন এবং তুলাই পাঞ্জি চাল, এটা বাংলার রাজনীতিতে একসময় প্রতীক হয়ে গিয়েছিল। এই গল্পটা কি, কোথা থেকে শুরু হলো, এই বেগুন এবং তুলাই পাঞ্জি চাল কেন আজও চর্চায় ফিরে আসে বারবার? বিষয়টা হচ্ছে উত্তরবঙ্গের গল্প। অনেকেই জানেন তুলাইপঞ্জি চাল উত্তর দিনাজপুরে একটা বিখ্যাত চাল, খুব সাধু চাল। হ্যাঁ, খুব যে বিশাল পরিমাণে হয় তা নয়, খুব ফলন হয় না, অল্প চাল হয়, যে কারণে দামটা বেশি। কিন্তু বিভিন্ন জায়গায় যে কয়েকটা মানে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের কাছে সেই চাল যায়, এবং বাংলার ওই চাল তুলাইপঞ্জি চাল একটা বিশেষ সমাজ বোধহয় GI ট্যাগও পেয়েছে, একটা ঐতিহ্য বহন করে। সেই সঙ্গে বেগুন, ওই রায়গঞ্জের কাছে বিগড় বলে একটা জায়গা আছে, ছোট গ্রাম, ছোট জায়গা, সেখানে বেগুন খুব বিখ্যাত। যেমন আমরা বেলডাঙ্গার লঙ্কা বলে থাকি, মালদার আম বলে থাকি, শক্তিগড়ের ল্যাংচা বলে থাকি, বর্ধমানের আলু, হ্যাঁ এইসব আর কি। তেমনি বিগড়ের বেগুন খুব বিখ্যাত। এই বড় সাইজের হয়, দেখতেও খুব সুন্দর, খেতে আরো সুন্দর। আমার খাওয়ার সৌভাগ্য হয়েছে, যদিও আমি বেগুন খুবই অপছন্দ করি, কিন্তু ওটা আমি খেয়েছি। আচ্ছা, তো যাই হোক, সেটা বিষয়টা হচ্ছে রাজনীতিতে বেগুনের যে প্রসঙ্গটা বলি তুই, সেটা একজন বিশেষ বিধায়কের নাম বলতে হবে। তার নাম দিলীপ দাস। তিনি একসময় কংগ্রেসের বিধায়ক ছিলেন, পরবর্তীকালে তৃণমূলে এসেছিলেন, তৃণমূলের সঙ্গে রাগ করে বিক্ষুব্ধ তৃণমূল হয়েছিলেন, পরে অন্য দলেও এসেছিলেন, আবার তৃণমূলে ফিরেছিলেন। বাংলার রাজনীতিতে তিনি যে খুব বড় সেলিব্রিটি এমন নয়, এক কথায় গুগল খুঁজলে হয়তো পাওয়াও যাবে না, এক ডাকে লোকে চেনেন এমনটাও নয়, দারুণ বক্তা এমন বলা যাবে না, দারুণ জনপ্রিয়তাও নয়। কিন্তু কিছু কিছু গল্পের তিনি এমন উপাদান দিয়ে গেছেন তার জীবনযাপনের মধ্যে দিয়ে, যেটা খুব কাছ থেকে থাকার সুযোগ হয়েছে বলেই সেগুলো ভুলতে পারি না। তিনি মারা গেছেন, বছর 7-8 হলো মারাও গেছেন। আচ্ছা, কিন্তু তাকে ভুলতে পারি না, তার এই বেগুনের কাহিনী ভুলতে পারি না। একটা প্রথম ছোট একটা গল্প বলি। উনি 96-এ প্রথমবার ইলেক্টেড, 91 সালে প্রথম দাঁড়ান, হেরে যান, অল্প ভোটে হেরে যান। 96 সালে, সেই গল্পটা পরে বলবো, 96 সালে তিনি আবার টিকিট পান এবং ইলেক্টেড হন রায়গঞ্জ থেকে। এখন নতুন বিধায়ক, খুব সঙ্গত কারণে কেউ তাকে চেনে না। কংগ্রেসের বেঞ্চে তখন কারা কারা বসছেন, সুব্রত মুখার্জি, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এইসব দিকপাল মানুষেরা বেঞ্চে বসছেন, অতীশ সিংহ, সমীর মিত্র ছিলেনই। তো সেখানে একটা অখ্যাত গ্রাম থেকে উঠে আসা একজন প্রায় চাষাবাসা বাড়ির মানুষ, তো তাকে কে চিনতে যাবে, কেনই বা চিনতে যাবে? এবং তিনি যে দারুণ অর্থনীতি নিয়ে বলবেন এমনটা নয়, তিনি যে দারুণ শিক্ষানীতি নিয়ে বলবেন এমনটাও নয়, একদম মেঠো মানুষ বলতে যাবো যে তাই। তো তিনি বিধানসভায় যাচ্ছেন, দেখছেন দারুণ দারুণ সবাই বক্তৃতা করছে, তো তার বক্তৃতার সুযোগ নেই, তিনি কি নিয়ে বলবেন? তাকে এলাকার কিছু বিষয় নিয়ে বলতে হবে, আমার এই রাস্তাটা খারাপ, আমার এই সেতুটা দেখবেন, আমার এই স্কুলটা যেন একটু হাই সেকেন্ডারি হয়, এই ছোটোখাটো বিষয় নিয়ে বলতে চাইছেন। এবার বিধানসভায় নিয়ম ছিল
বা এখনো আছে, ওই বিধায়করা যখন খুশি যা খুশি বলবেন তা নয়। একটা নির্দিষ্ট সময় থাকে, 1টা থেকে 2টো মেনশন আওয়ার বলা হয়, মানে উল্লেখ পর্ব। সেখানে নিজের এলাকার সমস্যার কথা তুলে ধরা যায়। আচ্ছা। তো দিনে 20 জন চান্স পাবেন। যেমন অনেক ডাক্তার আছেন দিনে 20 জন রোগী দেখেন, 20টা নাম লেখা হয়, তারপর লেখা হয় না। তো সেখানেও দিনে 20-21 জন বলার চান্স পান। ফলে নর্মালি অর্ধেক দিন তার নাম ওঠে, অর্ধেক দিন ওঠে না। তো উনি একটা কৌশল বের করলেন, বেগুন থেরাপি। এখন যেমন চারদিকে ডিম থেরাপি হচ্ছে, উনি একটা বেগুন থেরাপি শুরু করলেন। 1 থলি বেগুন নিয়ে চলে গেলেন স্পিকার হাসিম আব্দুল হালিমের বাড়ি। তো হাসিম আব্দুল হালিম দৃশ্যটা কল্পনা করছি, মুখ চেনা চিনতেন। তো উনি থাকতেন কিডসি টাইমের হোস্টেল, আর হাসিম আব্দুল হালিম থাকতেন ইরান সোসাইটি, ওই কিডসির ওই একই রাস্তায়। সকালবেলায় চলে গেলেন। সচরাচর বিধায়করা ওনার বাড়িতেই যেতেন না, তো যেটুকু দেখা হতো অ্যাসেম্বলিতেই দেখা হতো। উনি বাড়ি চলে গেলেন একটা ঘরোয়া সম্পর্ক তৈরি করবেন বলে। তো তার মাধ্যম হলো বেগুন। তো হালিম সাহেব বেগুন দেখে, আরে এইসব আবার কি দরকার এগুলো? না স্যার, আমার এলাকায় বেগুন হয়, এটা আপনাকে নিতে হবে, তো এটা আপনাকে রাখুন। তো হালিম সাহেব নেবেন কি নেবেন না ইতস্তত করছেন। আবার ভালোবেসে কেউ একটা তার এলাকার চাষের জিনিস দিয়েছেন, ফেরানোও যায় না, না নিয়ে যান বলতে পারছেন না, রেখে দিলেন। সেদিন চা ফা খেয়ে চলে এলেন। আপনার কয় ছেলে মেয়ে কয় মেয়ে, এসব ঘরোয়া আলোচনা হলো কিছু। সেদিন আর কিছু বললেন না। কয়েকদিন পরে আবার তুলাইপঞ্জি চাল, একটা থলিতে আর একটা থলিতে বেগুন, আবার হাজির। হালিম সাহেব এবার কি হয়েছে, রোজ রোজ এসব কি হচ্ছে, কিছু বিরক্তই হলেন। আবার চাল নিয়ে এসছেন, বেগুন নিয়ে, এগুলো আবার একদিন দিয়েছেন ভালো কথা, না স্যার এটা আমি বিশেষ কারণে এসছি, আমি তো নতুন বিধায়ক, এখন আমার দলের কে কে কোন বাজেটে বলবে আমার নামটা ওরা দেয় না। ওরা সিনিয়রদের নাম থাকে, সুব্রতদার নাম থাকে, শোভনদার নাম থাকে, পঙ্কজদার নাম থাকে, পঙ্কজ ব্যানার্জি ছিলেন, হ্যাঁ, সুদীপদার নাম থাকে, আমার নাম তো কেউ দেয় না। আমি তো বলার চান্সই পাই না কোনোদিন। তো আপনি যদি, আপনার তো 2-1জনকে আপনি না হাত তুলে টাকার এখতিয়ার আছে, তো আমি এই মেনশনে আবার যদি হাত তুলি, একটু যদি তাকান এদিকে একটু, এত নক্ষত্র খচিত সমাবেশের মাঝে যদি মাঝে মাঝে আমার দিকে একটু দৃষ্টি পড়ে, তখন হাসিম, ও এই ব্যাপার, যাক হাসিম আব্দুল হালিম ব্যাপারটা স্নেহের চোখেই দেখলেন। মাঝে মাঝে উনি হাত তুলতেন, হাসিম আব্দুল হালিম ডাকতেন, আবার পরের দিন আবার না আজ নয় অন্যদিন, মানে ঘুরিয়ে ফিরিয়ে ওনাকে মাঝে মাঝে চান্স দিতেন, উনি টুকটাক বলতেন। তো দেখলেন বেগুন থেরাপি কাজ করছে। এই গল্পের মানে বেগুনের পরবর্তী পর্বে আসার আগে আমি একটা কথা প্রথমে বলে রাখি, সেটা হচ্ছে স্বরূপ গোস্বামী বেসিক্যালি আজকালের সাংবাদিক, এবং স্বরূপ গোস্বামীর এছাড়া একটা রাজনৈতিক পরিচয়ও আছে, সেটাতে আমি একটু পরে আসবো। কিন্তু কেন স্বরূপ গোস্বামী এত গল্প জানে তার পেছনেও আর একটা ছোট কাহিনী আছে, সেটাও একটু পরে আপনাদের জানাবো। ঘটনা হচ্ছে, সাংবাদিক মানে কৌতূহল বেশি, আগ্রহ বেশি, মানুষের কাছে ঘোরাফেরা বেশি, ফলে গল্পেরও কার্যত আকর হয় বা খনি হয় এরা। সেরকমই স্বরূপদা অসংখ্য রাজনৈতিক পরিসরের গল্প জানে, তারই একটা এই বেগুন। পরবর্তী পর্বটা তুমি বলো, যেটা আরো বেশি ইন্টারেস্টিং। তো তারপর যাই হোক, ওনার একটা ক্লাস 8 পর্যন্ত জুনিয়র হাই স্কুল ছিল, যেটা উনি দীর্ঘদিন ধরে হাই সেকেন্ডারিতে উন্নীত করার চেষ্টা করছিলেন, যে ছেলেমেয়েরা 8-এর পর যাবে কোথায় ভর্তি হবে, অর্ধেক ছেলেমেয়ে লেখাপড়া ছেড়ে দিচ্ছে, আর এত ছেলে মেয়ে, এত দূরে যেতে হয়, দূরের অন্য কোনো স্কুলে যেতে হয়। উনি চেষ্টা করছিলেন যে যদি হাই সেকেন্ডারি করা যায়, কারণ আশেপাশে অনেক স্কুল হাই স্কুল হয়ে গেছে, অনেক কম স্টুডেন্ট তাও হাই স্কুল হয়ে গেছে। তো উনি যাকে যা বলার, ডিএমকে বলেছেন, বিডিওকে বলেছেন স্যার একটু দেখবেন, ডিএমকে বলেছেন, ডিএম পাত্তা দেয়নি। বিধানসভায় 2-1বার শিক্ষামন্ত্রীকে বলতে গেছেন দরখাস্ত নিয়ে, মাস পিটিশন নিয়ে, জনতার দাবি, শিক্ষকদের দিয়ে সই করেছেন, এই স্কুলটা আমাদের যদি হাই স্কুল হয় খুব ভালো হয়, যা হয় উনি সেটা শিক্ষামন্ত্রীকে তুলে দিয়েছেন। মানে যত রকম ভাবে করা সম্ভব চেষ্টা করেছেন, যা হয়। এবার তখন তো আর কোন স্কুল অনুমোদন পাবে কোন স্কুল পাবে না সেটা তো শুধু ওই দরখাস্তের উপর নির্ভর করে না, এটা শাসক দলের একটা ভূমিকা কাজ করে। মানে সহজ কথায় শাসক দল কোনটা চাইছে, কোন স্কুলটা চাইছে, তো সেই সমীকরণে ওটা আটকে যাচ্ছিল। তো একদিন কি করলেন, যে কাকে আর ধরবো, চলে যাই বিমান বসুর বাড়িতে। উনি শুনেছেন বিমান বসুকে বললে হবে, মানে আলিমুদ্দিনে। তখন আলিমুদ্দিন না, কাছে একটা বিমান বসু অন্য বাড়িতে থাকতেন, আচ্ছা একটা বাড়িতে একাই থাকতেন। তো আবার যথারীতি বেগুন নিয়ে বিমান বসু তো সকালবেলা হাজির। আর তখন তো টেলিফোন নাম্বারও জোগাড় করতে পারেননি, যে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন, সেটাও করতে পারেননি। যাই হোক, শুনেছেন অ্যাপয়েন্টমেন্ট নিলে পেতেন, হয়তো বিমান বসু শুনে কংগ্রেসের শুনেই না বলে দিতেন, দেখাই করতেন না। তো উনি 7 সকালে চলে গেছেন, পাঞ্জাবি পরে বেগুন নিয়ে চলে গেছেন। বিমানটা কোথায় থাকে এখানে জিজ্ঞেস টিজ্ঞেস করে পৌঁছে গেছেন। তো তার আগে বিমান বসুর কোনো আলাপও ছিল না। হঠাৎ করে 1 থলি বেগুন নিয়ে ঢুকছে, দাদা প্রণাম টনাম করে দিলেন। চিনবেন কি করে, বিমান বসু তার বিধায়ক নন কখনোই, বিমান বসু চেনেন না। তো এবার বিমান বসু প্রণাম নিতে, কমিউনিস্ট লোক, আমরা এসব নিই না,
আর কে শোনে কার কথা, পড়ে দিলেন প্রণাম, আমি দিলীপ দাস, আমি রায়গঞ্জের এমএলএ। বিমান বসু, রায়গঞ্জ তো আমরা হেরে গেছি এবার। না না, আমি কংগ্রেসের এমএলএ, আপনার পার্টির নয়। তাহলে আমার কাছে এসছেন কেন? আরে এটা প্রণাম করতে এসছি, আপনাকে একটু আশীর্বাদ নিতে এসছি। বিমান বসু একটু বাইরেটা রুক্ষ, ভেতরটা খুবই নরম, তোর অভিজ্ঞতা আছে, তুই ইন্টারভিউ নিয়েছিস। তো বিমান বসু, আমার কাছে এসেছেন কেন, আমি আপনাকে কি আশীর্বাদ করবো? এটা রাখেন। এটা কি? না এটা বেগুন, আমার এলাকায় বেগুন হয়। হ্যাঁ, তো আমি কি করব? আমি তো রান্না বান্না করি না, একা থাকি, আমি ওই পাটি বিষয় দুটি খেয়ে নিই। আর বিমান বসু বরাবরই খুব স্বল্পহারী, এখনো ভাত রুটি কিছু জানেনি, খাবার দাবার ওনার। হ্যাঁ, তো প্রায় খাওয়া দাওয়া করেন না বললেই চলে। তো যাই হোক, বিমান বসু, আমি এইসব নিয়ে কি করবো, নিয়ে যান। উনি বললেন না, উপহার নিয়ে ফেরত নিয়ে যেতে নেই, দাদার কাছে ভাই এসছে, আপনি না খান কাউকে দিয়ে দেবেন, আমি ফিরিয়ে নিয়ে যাবো না। দিয়ে বিমান বসু জানতে চাইছেন কেন এসছি হঠাৎ। তখন খুলে বললেন, দেখুন আপনার কাছে একটা স্বার্থ নিয়ে এসছি, তবে আমার ব্যক্তিগত স্বার্থ নয়, আমার এলাকার স্বার্থ। তা আমার এই স্কুল, এটা দীর্ঘদিন ধরে হাই সেকেন্ডারি, এই ক্লাস 8-এর স্কুল, এটাকে এবার হাই সেকেন্ডারি করলে ভালো হয়, অনেক ছাত্রছাত্রীর সুবিধা হয়, অনেক শিক্ষকও আছে, অনেক ছাত্রছাত্রী আছে, তারা অনেক দূরে দূরে যেতে হচ্ছে, বিশেষ করে মেয়েরা লেখাপড়া ছেড়ে দিচ্ছে আর 8-এর পর পড়ছেই না। তো এটা যদি হাই স্কুল করা যায়, আশেপাশে অনেক স্কুল হাই স্কুল হয়ে গেছে, এর চেয়েও কম স্টুডেন্ট কিন্তু হয়ে গেছে, এটা হচ্ছে না। হ্যাঁ, বিমান বসু, আমি কি করবো, আমাকে বলে কি হবে, আমি কি সরকার চালাই নাকি? ও মন্ত্রী, শিক্ষামন্ত্রীকে বলুন। তখন উনি বলছেন, সব দরজায় ঘুরে এসেছি দাদা, সব জায়গায় ঘুরে আপনার কাছে এসেছি, যা সিস্টেম আপনি জানেন তাহলে আপনি করুন। যাই হোক, বিমান বসু কি জানি না, ভালো লেগেছে। যাই হোক, বিমান বসু কাকে বলেছিলেন জানি না, শিক্ষামন্ত্রীকে না জেলা সম্পাদককে কাকে বলেছিলেন জানি না, 2-3 মাস পর হয়ে গেল, অ্যাপ্রুভাল হয়ে গেল। তো এরকম বেগুন নিয়ে তার একের পর এক কাণ্ড। এরপর আরেকটা মজার গল্প, সেটা ঠিক বেগুন নয়, মানে উনি কতটা দিল খোলা মানুষ ছিলেন এবং কি অবলীলায় সবার সঙ্গে মিশে যেতেন। রাজনীতিতে এই ধরনের চরিত্র সে সময় ভেরি মাচ অ্যাভেলেবল ছিল, মানে উনি একটা বর্ণময় চরিত্র। আবার তো বলছি, উনি খুব দারুণ বক্তা নন, বিধানসভার নথি খুঁজলে বিরাট কিছু, যদি সেরা বিধায়কের তালিকা করেন প্রথম 500 জনের মধ্যে উনি আসবেন না, আসার কথাও নয়। একটা গ্রামের মানুষ, আধা শহরের মানুষ, জিতে এসছেন, যেমন 8-10 জন যেমন হয়। দারুণ যে লেখাপড়ায় উন্নত ডিগ্রি ছিল তাও ছিল না, হয়তো গ্রাজুয়েটটাও ছিলেন না, সেটা বলা শোভনীয় হচ্ছে কিনা জানি না, হয়তো পড়াশোনা করার সুযোগ হয়নি, সেটাই। কিন্তু মেঠো মানুষ, প্রাণ খুলে সবার সঙ্গে মিশতে পারতেন। তা একবার ট্রেনে যাচ্ছেন, তখন উনি বিধায়ক হয়েছেন, ন্যাচারালি ফার্স্ট ক্লাস পেয়েছেন, উনি ওনার স্ত্রী যাচ্ছেন। সেই ট্রেনে সৌমিত্র চট্টোপাধ্যায় যাচ্ছিলেন, আচ্ছা, কোনো একটা মালদায় কোনো অনুষ্ঠান বা কত হবে। এবার উনি উকি মেরে একবার দেখে নিচ্ছেন পাশের কোপে সৌমিত্র চট্টোপাধ্যায় আছে, ঢুকে পড়েছেন হঠাৎ করে, প্রণাম করে, গুরু প্রণাম নেবেন। সৌমিত্র চট্টোপাধ্যায়, হ্যাঁ কি ব্যাপার, অনেকেই এরা সেলিব্রিটি দেখে অভ্যস্ত, অনেকে প্রণাম করে, তখন সেলফি ছিল না, কেউ সই চায়, এরকম কি ভেবেছিলেন। আবার ফার্স্ট ক্লাসের ভদ্রলোক আছেন, ইগনোর করতেও পারছেন না, এই লোক ফার্স্ট ক্লাসে যেমন এসেছে, কিছু একটা কেউ একটা হবেন, ইনিও কেউ একটা হবেন। তো যথার্থ উনি পরিচয় দিয়েছেন যে আমি একজন এমএলএ, তো আপনার সিনেমা দেখে বড় হয়েছি, আপনি আপনার ফ্যান, সে ওই সিনেমা আর হবে না দাদা, ওই সপ্তপদী, হারানো সুর, সব সিনেমা ও আর হবে না। সৌমিত্র ওনার মুখের দিকে তাকালেন অনেকক্ষণ, এগুলো কোনো ছবিতেই আমি কাজ করি, এটা কোনোটাই আমার ছবি নয়, এটা উত্তম বাবুর ছবি। আরে একই ব্যাপার, যাই উত্তম তাই সৌমিত্র, আজব। হ্যাঁ, সৌমিত্র তখন আরো কি করবেন খুঁজে পাচ্ছেন না, সেইসব সিনেমা আর হবে না, এখন এরা অভিনয় জানে নাকি, এদের সিনেমা দেখাই যায় না, আমরা হলে টিকিট কলেজ কামাই করে আপনার সিনেমা দেখেছি, কিসব সিনেমা, আবার ওই যথারীতি উত্তম কুমার 3-4টে সিনেমার নাম বলছেন, হ্যাঁ সেই সব্যসাচী, যার অগ্নিশ্বর, একটাও সৌমিত্র চট্টোপাধ্যায় ছবির নাম না। তো আবার সৌমিত্র বলছেন, আরে এগুলো আমার ছবি নয়, আরে ঠিক আছে হলো দাদা, একই ব্যাপার, একই ব্যাপার। তো যাই হোক, কথাবার্তা চলছে। এবার হঠাৎ করে ওনার কৌতূহল হলো যে, আচ্ছা দাদা একটা কথা জিজ্ঞেস করবো, সৌমিত্রকে স্যারও বলতে পারছেন না, আপনি রাতে খাবার নিয়ে উঠেছেন তো? হ্যাঁ বাড়িতে দিয়েছে, যদি কিছু মনে না করেন দেখবো কি এনেছেন। সৌমিত্র কিছু বিরক্ত হলেন, মানে না আপনি কি নিয়ে যাচ্ছেন আমি দেখবো। দিয়ে টিফিন করে একটা ব্যাগের মধ্যে ছিল, বোধহয় খোলাই ছিল ব্যাগটা, উনি খুলে দেখলেন রুটি আর আলু ভাজা। দিয়ে বলেন, দাদা খুব দুঃখ পেলাম, আমার আত্মহত্যা করতে ইচ্ছে করছে, আমার ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করছে। কেন? এটা আপনি খাচ্ছেন, সৌমিত্র চট্টোপাধ্যায় রুটি আলু ভাজা খাচ্ছে, আমার বাড়ির কাজের লোকটা খায় না, আমার বাড়ির কাজের লোকটা যদি রুটি আলু ভাজা দিয়ে ও বলবে চিকেন কোথায়, আর এখানে আপনি সৌমিত্র রুটি আলু ভাজা। সৌমিত্র বললেন, আমি এরকমই খাই, আমি
খুব বেশি খাই না রাত্রে। সে আমি শুনছি না দাদা, আমার সঙ্গে যখন যাচ্ছেন আপনাকে আমি রুটি এইটা খেয়ে এই বিধবাদের খাবার খেয়ে যেতে দেবো না। যে সময় তো আমি ঠিক বুঝছি না, না না শুনুন আমার স্ত্রী পাশের ইয়াতে আছে, আমি ডাকছি, আমরা পোলাও আর মাংস নিয়ে উঠেছি, আপনাকে একটু খেতে হবে। না না এটা হয় না, আমি এটাই, ওসব শুনবো না। সৌমিত্র চট্টোপাধ্যায় রুটি আলু ভাজা খাবে, আমি পাশের কূপে আমি পোলাও মাংস খাবো, এটা হতে পারে না। আসুন একসঙ্গে ভাগ করে খাই। দেও না স্ত্রীকে ডাকলেন, এই এসো এসো এসো, দেখো সৌমিত্র চট্টোপাধ্যায়, হ্যাঁ তোমার স্ত্রীও প্রণাম করলেন, সৌমিত্র আশীর্বাদ করলেন, তিনজনে আপনার রুটিটা আমাকে দিন। কেন? না না না, আরে ওটা প্রসাদ আমার কাছে, আপনি একটু প্রসাদ করে দিন, আপনি একটু খেয়ে নিন, বাকিটা আমাকে দিন, আমারটা আপনি খান। তো সৌমিত্র এত সরলতা থেকে একজন বিধায়ক, মানে ভাব উনি রাজনীতির লোকেরা একটু খল ক্রূঢ় হয়, মেপে কথা বলেন, তিনি তো আপন ভোলা আপন বেগে পাগল পাড়ার মতো কথা বলছেন, কোথাও সৌমিত্র ভালো লাগছে। এবং সৌমিত্র তো একটা আফটার হলেন কবি, এবং এই জাতীয় চরিত্র সৌমিত্র আমার ধরনের আগে করে দেখেননি। তো ওনার পোলাও মাংসটা সৌমিত্রকে খাওয়ালেন জোর করে, খেতেই হবে, আমি বসে আছি, না খেলে চলবে না, আর আপনার রুটিটা আমি খাচ্ছি। তো যাই সৌমিত্র খুব ভালো লাগলো ওনাকে। তারপর যা হয়, বাড়িতে যাবেন স্যার, একদিন পায়ে ধুলো দিলে খুশি হবো। হ্যাঁ, এবার ওনারা যা বলে হ্যাঁ দেখবো দেখবো, যাওয়া হয়নি। সৌমিত্রও ওনাকে বলেছিলেন আপনি আমার বাড়িতে যাবেন, আপনাকে আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক শেষ পর্যন্ত হয়ে ওঠেনি বাড়িতে যাওয়াটা, বা হলেও আমার জানা নেই হয়তো। তো এরকম মানে মানুষ কিন্তু অবলীলায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে ঢুকেই পড়ছেন। আমরা দেখলে সংকোচ বোধ করি, কি বলবো, মানে ওনার মতো মানুষের কাছে যাবো কিনা যাবো না, সংকোচ, ওনার কোনো সংকোচের ব্যাপার নেই। প্রণাম করে বসলেন, আপনার সপ্তপদী হারানো সুর এই দেখেছি, যা পারলেন বলে গেলেন। হ্যাঁ, তাতে সৌমিত্র সিনেমায় হোক না হোক কিছু যায় আসে না, অবলীলায় বলে গেলেন। এবং এই সরলতার সৌমিত্রবাবু কোথাও একটা অ্যাপ্রিসিয়েট করেছিলেন। মানে তোমার অধিকাংশ গল্পই এই সারল্যটাই ওনার কাছে সবচেয়ে বড় ইউএসপি ছিল। আরেকটা মজার গল্প মনে পড়ে গেল এই গল্পের, মানে অন্য গল্পটাতে আসে এই গল্পটা আরো বেশি ইন্টারেস্টিং। আমার সমস্ত গল্প শোনা আছে, সেই কারণে আমি এই এপিসোডটা করতে চেয়েছিলাম। আর সৌরভ থেকে বলেছিলাম তুই যাই হোক, যত সময় তোমার এদিক ওদিক থাকুক না কেন, তুমি আমাকে দাও অন্তত পক্ষে 15 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য। এই যে আমি শুরুতেই বললাম যে সৌরভদার একটা অন্য ইতিহাস আছে, সেই ইতিহাসের একটা ডেফিনেটলি গল্প হচ্ছে সৌরভদার বাবা 27 বছরের এমএলএ ছিলেন আরএসপির, সুভাষ গোস্বামী। 30 বছর, হ্যাঁ 30 বছরের এমএলএ ছিলেন, 30 বছরের এমএলএ ছিলেন। ফলে সৌরভদার একটা রাজনৈতিক পরিমণ্ডলে বড় হওয়া, সেটা বাম হোক যাই হোক না কেন, সৌরভদার রাজনীতির খুব নিবিড় ছাত্র। এই যে আমরা সাংবাদিকরা একটা, আমাদের তো খানিকটা অভ্যেস থাকে যে কোনো গল্প, যে কোনো মানুষ কাছাকাছি এলে আমরা চেষ্টা করি সেই মানুষটার গভীরে কী রয়েছে তার থেকে যদি কোনো গল্প জানা যায়। সৌরভদা এই কাজটা খুব ছেলেবেলা থেকে করে আসছে, এবং সৌরভদার সঙ্গে আমার শুরুটা কার্যত সৌরভদার সঙ্গে। আজকালে সৌরভদা একটা সময় প্রচুর হেল্প করেছে, সে তো একটা অন্য পার্ট, কখনো যদি সময় পাই নিশ্চয়ই আলোচনা করব। কিন্তু এই যে গল্পগুলো, এই গল্পগুলো সৌরভদার কাছে কিন্তু একদম মানে হাতে গরম তো বটেই, শুধু তাই নয়, এই গল্পগুলো শোনার জন্য আমার মনে হয় আপনাদেরও আমারই মতো একটা আগ্রহ কৌতূহল শুরু হচ্ছে। সৌরভদা, এই যে পরবর্তী পার্টটা যেটা উড়িষ্যার গল্পটা, ওই গল্পটা বলো। আচ্ছা, এবার উড়িষ্যার পার্ট যেটা হচ্ছে সেটা ওই 90s, 90-এর দশকের শেষ দিকটায় উনি পুরী গেছেন। স্ত্রী, মেয়ের বিয়ে হয়েছে, মেয়ে জামাইকে নিয়েও গেছেন। ইচ্ছে হয়েছে পুরী যাবো, বাঙালির তো একটা কথাই আছে, দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং, কথায় কথায় বাঙালি এই তিনটেই জানে। তো পুরী গেছেন, কোনো বুকিং টুকিং করে যাননি। তখন তো বিধায়ক, তখন উনি বিধায়ক, কংগ্রেসের বিধায়ক, আর পুরীতে কংগ্রেসের সরকার। তখন উনি কি 3 বার বিধায়ক ছিলেন? না না, একবারই ছিলেন। আচ্ছা, একবারই ছিলেন। কিন্তু বাকি গল্পগুলো আছে। আচ্ছা, তো যখন ছিলেন না তখনও জীবনে বর্ণময়ী ছিল। আচ্ছা আচ্ছা। তো এবারে 96 থেকে 2001 পার্টের মধ্যে, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এবার পুরী গেছেন। পুরীতে কিছুদিনের জন্য সরকার হয়েছে গিরিধর গোমাঙ্গর। আচ্ছা, কংগ্রেসের মুখ্যমন্ত্রী। আচ্ছা, গিরিধর গোমাঙ্গ মুখ্যমন্ত্রী, উনি কংগ্রেসের সরকার হয়েছে ভেবে চলে গেছেন। আচ্ছা, আমার সরকার কে আটকে, আমার রাজ্যে তো দীর্ঘদিন সরকার নেই, সেই 77-এ পড়ে গেছে। যাই হোক, বিহারে কংগ্রেস সরকার চলে গেছে, লালু প্রসাদের শাসন চলছে। হ্যাঁ, উড়িষ্যাতে আমাদের কংগ্রেস, চলো তো চলো কিছু এক ব্যবস্থা, কিছু বুকিং টুকিং দরকার নেই, কিছু ব্যবস্থা হয়ে যাবে, চলো। সার্কিট হাউসে গেছেন, পরিচয় দিয়েছেন, হাম এমএলএ হ্যাঁ বাঙ্গাল কা, कांग्रेस का, এইসব বলেছেন। যে এবার কেয়ারটেকার থাকে तो बोलते नहीं बुकिंग रहने से नहीं होगा, आपका बुकिंग है? बुकिंग क्या, कांग्रेस का गवर्नमेंट है, हम कांग्रेस का एमएलए है, अरे इतना दूर से आया है, हमारा भी बुकिंग लगेगा, हम अतिथि है, এইসব যা ভুজুং ভাজুং বলেছেন। কেয়ারটেকার পাত্তা দেয়নি, না বুকিং ले आइए, आप कोई भी हो, यहाँ बुकिंग नहीं रहने से नहीं होगा, रूम खाली भी नहीं है। মেজামের সামনে তো মুখ পুড়ে আছে, একদম মেজামের সামনে কোনো মানে প্রেস্টিজ পাংচার, কি করবেন, কোথায় বসাবেন? দিয়ে তখন স্ত্রীকে, ছেলে মেয়ে জামাইকে বোধহয় কোনো একটা দোকানে বসালেন, তোরা এখানে টিফিন কর, আমি আসছি। উনি চলে গেলেন ওখানকার যে মুখ্যমন্ত্রী সচিবালয়, আমাদের যেমন নবান্ন, ওখানেও কি নামটা আমি জানি না, যাই হোক যেখানে মুখ্যমন্ত্রী বসেন,
মুখ্যমন্ত্রী এসছেন কিনা খোঁজ নিতে। হুম তখন বোধহয় আসেননি মুখ্যমন্ত্রী, এত সকালে আসেননি, অপেক্ষা করছেন। পরিচয় দিয়েছেন, হুম আমি কংগ্রেসের এমএলএ। হুম এবার কংগ্রেসের যার যার নাম জানতে সবার নাম বলে দিয়েছেন। হুম প্রিয়দা কা আদমি হ্যায়, প্রণব দা কা আদমি হ্যায়। হুম এদিকে প্রিয়বাবুর সঙ্গে ওনার কিন্তু আদায় আদায় কাজ করার সম্পর্ক, কিন্তু যে নামটা যেখানে বললে কাজ হয় আর কি। ওখানে মানে বাংলার কংগ্রেস বলতে লোকের অজিত পাঞ্জার নাম জানে, প্রিয়রঞ্জন দাস মুন্সির নাম জানে, হুম প্রণব মুখার্জির নাম জানে, যে নামগুলো জানেন সোমেন দা কা আদমি হ্যায়, সোমেন দা, প্রিয়দা, সব নাম স্টকস বলে দিয়েছেন। এবার সচিবালয়ে যারা আছেন তারা ঠিক আছে আনে সে দেখা হয়ে যায়গা, আনে দিচ্ছে সবকো। হুম যাই হোক, মুখ্যমন্ত্রী এলেন গীতার গোমাঙ্গ, ওনাকে গিয়ে ওনার সেক্রেটারি হয়তো বললেন যে বেঙ্গল থেকে যেন এমএলএ এসছেন, দেখা করতে চাই। আর উনিও তখন নতুন এমএলএ, নতুন মুখ্যমন্ত্রী গীতার গোমাঙ্গ। একে আশেপাশের যারা রাজ্য আছে তারা পশ্চিমবঙ্গে একটু অন্য চোখেই দেখে, মানে মানে পশ্চিমবঙ্গের লোক আসছে মানে আমার বিরাট আমার অতিথি। ও পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা বলে কথা। তারপর সেক্রেটারি হয়তো বলেছেন ও প্রিয়দাকে, প্রণবদাকে চেনে, এসব। মুখ্যমন্ত্রী হ্যাঁ পাঠান, ঢুকে গেছেন। দিয়ে মুখ্যমন্ত্রীকে গিয়েই প্রথমেই আপকা রাজ্য মে আয়া পার, উনি না বলতে পারতেন ভালো হিন্দি, না ইংরেজি, বাংলাও তখন তো উড়িষ্যায় কি আর বলবেন, বাধ্য হয়ে কাজ চালানো হিন্দি বলতে হচ্ছে। আপকে রাজ্য মে আকার একদম প্রেস্টিজ পাংচার হয়ে গিয়া। কেন কি হচ্ছে, আর মাথা একদম মানে কি বলবেন, একদম প্রেস্টিজ পাংচার হয়ে গিয়া। হ্যাঁ, মুখ দেখানা কা মানে মুখ দেখাই নেই सकता, এইসব ওনার মতো বলছেন। কি সমস্যাটা তা পরে বোঝালেন যে আমি সার্কিটের में आया था, हम सोचा था हमारा सरकार बना है, आप मुख्यमंत्री है, आपका रहते हुए हमें बुकिंग नहीं मिला, प्राइवेट होटल में रहना पड़ेगा, हम एक एमएलए है बंगाल का, एक गेस्ट हाउस में नहीं ठहर सकते। सर्किट हाउस में गया, बोला भगा दिया, बोला नहीं होगा, हमारा मेज जमाई है, उसके सामने नाक कट गया, बड़ा मुख करके ले आया था, चलो हमारा कांग्रेस का गवर्नमेंट है, तो निकाल दिया, रास्ता में निकाल दिया, एकदम माथा काटा गया। ये सब ये मुख्यमंत्री बुझते पारलेन ओनार समस्याटा। हम प्रणब दा का आदमी है, हम पहचानते हैं, मेरे प्रिय राजीव जी मुझे प्यार करते थे, ये सब যা যা রাজীব ইন্দিরা পারলে জওহরলাল নেহরু নাম বলে ফেলবে হয়তো। তো যাই হোক, মুখ্যমন্ত্রী বলে ঠিক আছে আমি দেখছি, আপনি বসুন। এখানে ওখানে ফোন করলেন, দিয়ে ওনার সেক্রেটারি দিয়ে সঙ্গে দিয়ে পাঠালেন, আপনি যান, সার্কিট হাউসের চেয়েও ভালো ব্যবস্থা আপনার আমি করে দিচ্ছি। সার্কিট হাউসে তো যে কেউ থাকতে পারে। হ্যাঁ, সার্কিটের বুকিং নিয়ে তো কী হলো, ঠিক আছে আমি চিফ মিনিস্টার স্পেশাল একটা বাংলো ছিল চিফ মিনিস্টার গেস্টদের জন্য, যারা অন্য রাজ্যের আসবেন বা চিফ মিনিস্টার স্পেশাল গেস্ট, তার জন্য স্পেশাল বাংলো ছিল। তার ভেতর টেনিস কোর্ট আছে, সুইমিং পুল আছে, বাস্কেটবল কোর্ট আছে, বিশাল লন আছে, যেমন হয় আর কি চিফ মিনিস্টার। সেই বাংলায় ওনার সেক্রেটারি দিয়ে আপনার ওয়াইফটা কোথায়, ফ্যামিলি কোথায় আছে বললেন, একটা জায়গায় বসিয়ে দিয়ে এসছি, बैठा के आया, হ্যাঁ এক দোকান में बैठा के आया, ঠিক আছে চিন্তা করতে হবে না, আপনি ওনার সঙ্গে চলে যান। সেক্রেটারিকে 3টে গাড়ি দিয়ে পাঠালেন, একটা উনি যাবেন, একটা সেক্রেটারি, একটা ফ্যামিলি, মানে গাড়ির যেন কোনো অভাব না হয়। 3টে গাড়ির কনভয় যাচ্ছে, সঙ্গে পুলিশের হুটার। সেই হোটেলে সেই যেখানে বসিয়ে দিয়েছিলেন সেখানে দাঁড়ালেন, হ্যাঁ চলো ব্যবস্থা হয়ে গেছে। ওনাকে সেই বাংলোয় তোলা হলো। এ তো মেঘনা চাইতে জলের মতো। উনি চেয়েছিলেন সার্কিট হাউসে একটা রুম, তার জায়গায় উনি চিফ মিনিস্টারের বাংলোয়, ও চিফ মিনিস্টারের স্পেশাল गेस्ट। এবার কেয়ারটেকার বলে দেওয়া হলো ওখানকার সাব কা गेस्ट है, कोई तकलीफ नहीं होना चाहिए। এবার বিকেলে একজন অফিসার এসে হাজির। এটা দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল, উনি তো দিব্যি আনন্দে আছেন, আশা সার্থক, একটা মুখ্যমন্ত্রী বাংলায় উঠেছি বলে কথা। বিকেলে একজন অফিসার আছেন, এলেন যে साहब ने आपको रात डिनर पे बुलाया, रात को यहाँ खाना मत खाइए, फुल फैमिली के साथ, आपके फैमिली के साथ चीफ मिनिस्टर डिनर करना चाहते हैं। উনি তো আকাশ থেকে পড়ছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি ডিনার, এটা অন্য একটা স্বপ্নের জগতের মতো, বিরাট মাইলেজ। এবং আরো 3টে গাড়ি এক্সট্রা এসছে কনভয় নিয়ে যাওয়ার জন্য। সবার সঙ্গে গেলেন রাত্রেবেলায়, চিফ মিনিস্টার স্পেশালি ওনাকে বসিয়ে এক টেবিলে খাওয়ালেন, হ্যাঁ গল্প করলেন, নানা রকম গল্প হলো, এবং চিফ মিনিস্টারও আপ্লুত ওনার সঙ্গে কথা বলে আর কি। একটা মানুষ এত সহজ সরল হয়। এবং উনি বললেন যখন খুশি আপনি আসবেন, আমি যতদিন মুখ্যমন্ত্রী আছি আপনার কোনো বুকিং করে আসতে হবে না, আপনি এখানেই থাকবেন, এটা আপনার বাংলো। আর তুমি তো রাজীব গান্ধী গল্পটা এখন পর্যন্ত বলোনি, সেটা তো আরেকটা ইন্টারেস্টিং গল্প। সেই গল্পটা হচ্ছে 8-এর দশকের। রাজীব গান্ধী তখন প্রধানমন্ত্রী, 84 থেকে 89 প্রধানমন্ত্রী ছিলেন। ঘটনাচক্রে সেই সময় রায়গঞ্জের এমপি ছিলেন গোলাম ইয়াজদানি, আচ্ছা কংগ্রেসের। তো ইয়াজদানি সাহেব তার আগে সিপিএম করতেন, পরে এমার্জেন্সিতে জেলও খেটেছিলেন। আচ্ছা, তারপরে 80 সাল নাগাদ উনি কংগ্রেসে দাঁড়ান। 80, 84, 89 3বার ইলেক্টেড হয়েছিলেন। এবার যা হয় দক্ষিণপন্থী রাজনীতিতে এমএলএ বা এমপিদেরকে ঘিরে তো একটা পারিষদ বৃত্ত তৈরি হয়ে যায়। মানে আমরা খারাপ ভাষায় চেলা বলি, ভালো ভাষায় অনুগামী বলি, যে নামেই ডাকি না কেন, দাদা দাদা করার লোক জুটে যায়, ব্যাগ বওয়ার লোক জুটে যায়। এবার ওনার সব আমি দিল্লি যাবো আপনার সঙ্গে,
চলুন আপনার সঙ্গে দিল্লি যাবো। মানে এই দিলীপ দাস হচ্ছেন ওনার অনুগামী? ওনার অনুগামী। আচ্ছা। গোলাম ইয়াদানির সঙ্গে আপনার সঙ্গে দিল্লি যাবো। হ্যাঁ। উনি দিল্লি চলে গেলেন, দিল্লিতে এমপির বাংলায় উঠলেন। এবার শখ হচ্ছে পার্লামেন্ট ঘুরবো, আমাকে পার্লামেন্টের দেখাই দেন তো। এমপিও নিয়ে, এমপিরা কাউকে নিয়ে যেতে পারেন সঙ্গে, অসুবিধা নেই, কোনো গেস্টকে নিয়ে। আর বিধানসভাতেও কোনো বিধায়ক চাইলে কোনো গেস্টকে নিয়ে যেতে পারেন। পার্লামেন্টেও সেটা আছে, তারা ভিজিটার্স গ্যালারি আছে, গ্যালারিতে বসে অধিবেশন দেখবেন, বা ক্যান্টিনে বসলেন এমপির সঙ্গেই। তো এমপির সঙ্গে গেছেন, রাজীব গান্ধী ঢুকছেন। এবার যা হয় দক্ষিণপন্থী রাজনীতি যেটা হয়, একজন প্রধানমন্ত্রী আসছেন না, দুপাশ সব দাঁড়িয়ে যান। মোদীকে, আমার মোদীকে ঘিরেও যেটা দেখি, মোদী আসছেন সব এমনি করে দাঁড়িয়ে যাচ্ছেন, হ্যাঁ, পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছেন, ইচ্ছে হলে কারোর সঙ্গে কথা বলছেন, কারোর সঙ্গে। এবার এমপি তো দাঁড়িয়ে আছে সামনের সারিতে, রাজীবজি আসছেন এমনি করে, এখন উনি এমপির পেছনে। হ্যাঁ, এবার সবাই, আর রাজীব গান্ধী তখন ভারতবর্ষের ইতিহাসে 414টা আসন নিয়ে সেবার কংগ্রেস জিতেছিল। এই মেজরিটি আর কেউ কোনোই পায়নি, মানে স্বয়ং নেহেরু পাননি, ইন্দিরা গান্ধী পাননি, রাজীবের পরবর্তীকালে কোনো প্রধানমন্ত্রীও পাননি। 414টা আসন, রাজীব গান্ধী তখন সর্বে সর্বা, যাকে তাকে খুশি, এমনকি প্রণব মুখার্জির মতো লোককে দল থেকে বের করে দিয়েছেন, এতটাই তার তখন ক্ষমতা। তো আর গান্ধী পরিবারের তালা আছেই, সবাই অটোমেটিক অনুগত। এবারে এমপি দাঁড়িয়ে আছেন, সব এমপিকে রাজীব চেনেনও না, নতুন প্রধানমন্ত্রী হয়েছেন, ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর রাজীব প্রধানমন্ত্রী। 414টা এমপি, কজনকে চিনবেন? ওনাকে চেনা সম্ভবই নয়, হাতে গোনা কয়েকজনকে চিনতেন। তো এবারে উনি পিছনে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে সবাইকে ঠেলে রাজীবজি করে প্রণাম করে ফেললেন। আর এমপি তো বুক দূর দূর, মানে যদি জানা যায় আমার সঙ্গে এসছে, তা আমার তো পরে গেল, ওর তো হারানো কিছু নেই, কিন্তু আমি তো এমপি। এমপি তো হ্যাঁ কি হচ্ছে, ছাড়ান তো মশাই। রাজীব গান্ধী প্রণাম করে দিলেন। সিকিউরিটি সরিয়ে দিতে চাইছে, হ্যাঁ, এসপিজি নিরাপত্তা, কিন্তু রাজীবজির কি কারণে জানি না, ভালো রাজীব গান্ধী থাকুক। হাম ফ্যান হ্যাঁ আপকা, इंदिरा जी जिंदाबाद, राजीव गांधी जिंदाबाद, कांग्रेस मर जाएगा कांग्रेस के लिए। এইসব কি বলতে হয়, হঠাৎ করে চোখের সামনে রাজীব গান্ধী হলে যা হয়, উনি বাক্যহারা হয়ে গেছেন। হ্যাঁ, কাंग्रेस जिंदाबाद, রাজীব গান্ধী ওদের বাক্যহারা হয়ে গেছেন। अब जुग जुग जिए, माय ग्रेट, यू लॉर्ड, यू आप भगवान है, এসব যা পাচ্ছেন বলছেন আর কি, কোনো লাগাম নেই। राजीव गांधी कांधे हाथ रख लें, ओके ओके ठीक है, कहाँ से आए हो? हम दिलीप दास है, बंगाल से, नॉर्थ बंगाल से, रायगंज में रहते हैं। এমপির নাম বলছেনই না, কে এমপি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর চলে গেলেন। এবার এমপি তোকে এই মার কি সেই মারে, সালা তোকে আমি নিয়ে এলাম, তুই এবারে আমার মান সম্মান খাওয়াবি, ধুম করে রাজীবজির কাছে চলে গেলি। আরে গেছি তো কি হয়েছে, হ্যাঁ, রাজীব গান্ধী একটা কাছে গেলাম, রাজীব গান্ধীর মতো লোককে কাছে পাইছি, প্রণাম করবো নাই? হ্যাঁ, এটা দেবতা, এটা দেবতার মতো চেহারা, তাকে প্রণাম করবো নাই? আপনি ভয় পাচ্ছেন কেন? আপনার নাম তো বলি নাই। আরেকবার গেছেন, সেবার অনেক দূরে আছেন, রাজীব গান্ধী ওইদিকে পেরোচ্ছেন, ইনি অনেক দূরে আছেন। রাজীবজি হঠাৎ করে হেঁকে দিয়েছেন, হ্যাঁ রাজীবজি। রাজীবজি পিছন থেকে তাকালেন, কি ব্যাপার, আবার দেখছেন, চিনতে পেরেছেন সেই লোকটা, আয়া হ্যাঁ বেঙ্গল সে, ও দিলীপ, হ্যাঁ 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 ছোড়ো উनको ছোড়ো। আবার কাছে চলে গেছেন, কোনো মিষ্টির প্যাকেট নিয়ে, ये आपके लिए, हाँ सोनिया जी आप लोग खाइएगा, अच्छा मिठाई है बंगाल का, आप मेरे भगवान है, ये सब ठीक है, ठीक सब ठीक है तो, हाँ सब ठीक है, सब ठीक है, बढ़िया चल रहा है, बढ़िया। চলে এলেন আবার। এবার রাজীব পরপর দুবার ওনাকে দেখে ফেলেছেন, চিনে ফেলেছেন, দিলীপ নামটাও জেনে দুবার কানে ঢুকে গেছে। দলীপ, উনি রাজীবজি দিলীপ বলতেন না, দলীপ বলতেন। আচ্ছা। এবার 89 ইলেকশনে কংগ্রেস হেরে গেল। 89 যে লোকসভা ইলেকশন, রাজীব গান্ধী নিচে জিতলেন, এমপি হলেন, কিন্তু সরকার পড়ে গেল। বিশ্বনাথ প্রতাপ সিং প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা তখন রাজীব বিরোধী দলনেতা। পরের 4 মাস আবার চন্দ্রশেখর প্রধানমন্ত্রী। তো এবার রাজীব তখন বিরোধী দলনেতা, ন্যাচারালি তাকে ঘিরে আসে নিরাপত্তা নেই, তখন আর ওই অনুগামীদের হুড়াহুড়িটা নেই। মানে ছিল 414, সেখান থেকে হুট করে নেমে গেল 190-91, মানে অর্ধেকেরও কম হয়ে গেল। তখন রাজীব গান্ধী কার্যত ভিলেন, কেউ বফোর্স টফোর্স আওয়াজ উঠছে। হ্যাঁ, তো তখনও উনি কিন্তু আবার দিল্লি গেছেন, ইয়াজদানি সাহেব জিতেছেন, 89 জিতেছেন আবার। এবার কিন্তু ওদের ইয়াজদানি সাহেবকে ছাড়াই চলে গেছেন। আচ্ছা, হ্যাঁ, আর এমপি দরকার হয়নি। হ্যাঁ, মানে ঘোড়া নিয়ে ঘাস খাওয়া বলতে যাবো যায়, আর ওনার গুরু লাগেনি, একাই কোনো কারণে দিল্লি চলে গেছেন। রাজীবজির বাড়ি চলে গেছেন, আচ্ছা, যেখানে থাকতেন। সিকিউরিটি যতই হোক বিরোধী দলনেতা, প্রাক্তন প্রধানমন্ত্রী, কিছু তো প্রোটোকল থাকেই। সিকিউরিটি ঢুকতে দিচ্ছে না, नहीं होगा अपॉइंटमेंट रहने से नहीं होगा। अरे बोलिए ना दिलीप आया है, যেন কতদিনের একদম বাল্য বন্ধু আর কি, বলিয়ে দিলীপ আয়া হ্যাঁ।
সিকিউরিটি বুঝতে পারছে নাকি ঢুকতে দেবো কি দেবো না। ইন্দিরা গান্ধী তার আগে মার্ডার হয়ে গেছেন, পরবর্তীতে রাজীব গান্ধীও মার্ডার হবে না, কিন্তু একটা সিকিউরিটি বলাই তো থাকেই। বলিয়ে দিলীপ আয়া হ্যাঁ, মানে এমন কনফিডেন্স নিয়ে বলছেন যেন রাজীব গান্ধী আমার বাল্য বন্ধু, নাম শুনলে এখন চিনে যাবে, যেন অমিতাভ বচ্চন এসছে আর কি, বলি অমিতাভ আয়া হ্যাঁ। তো এরা সিকিউরিটি হয়তো কি বলেছেন যে বাঙ্গাল সে কই দিলীপ নাম কা কই, ও হ্যাঁ ভেজো ভেজো। রাজীব গান্ধী তো সাহস দেখো অবাক, যে দুঃসময় আমাকে অনেকে ছেড়ে চলে গেছে, এই তো আসছে অন্তত, আবার ওই শাড়ি ফাড়ি বা কিছু নিয়ে গেছিলেন। উনি রাজীব গান্ধীকে ভরসা দিলেন, কোনো চিন্তা নেই, আপনি আবার ফিরবেন, আমরা আছি। মানে উনি থেকে একদম রাজীব গান্ধীর আবার ক্ষমতায়, হ্যাঁ आप हाल मत छोड़िए, हाल मत छोड़िए, और जो लोग गद्दार लगे ये लोग ज्यादा दिन टिक नहीं पाएगा, মানে বিশ্বাস টিকবে না, আপনি আবার হবেন, আপনাকে দরকার, দেশ আপনাকে ছাড়া দেশ চলবে না, हम है ना आपके साथ। উনি রাজীব গান্ধীকে আশ্বাস দিচ্ছেন हम है ना आपके साथ। রাজীব গান্ধী ঠিক আছে ঠিক, হ্যাঁ ও তো হ্যাঁ হি সব। এই সম্পর্ক তৈরি হলো। এবার 91 ভোট, ওই সরকারটা পড়ে গেল। এবার অনেকের ধারণা মানে বামফ্রন্ট 34 বছর কেন, যেটা একটু আগে বলছিলাম, কারণ 87 পরে ভোটটা হওয়ার কথা ছিল 92, যেহেতু লোকসভার ভোটটা এগিয়ে এলো 91 হয়ে গেল, তাই বিধানসভা ভোটটা এগিয়ে এলো। মানে যেহেতু বিধানসভা ভেঙে দিলেন, রাজ্যপালের কাছে প্রস্তাব রাখলেন যে এখানে বিধানসভা ভোট 1 বছর এগিয়ে আনা হোক, মানে পরপর 2 বছর দুটো ভোটে উন্নয়ন স্তব্ধ হয়ে যাবে, অনেক খরচাও আছে, তার চেয়ে একসঙ্গেই হোক। তো মেনেও নিলেন, রাজ্যপাল মেনে নিলেন, এবং একসঙ্গেই দুটো ভোট হবে 91-এ। ওনার এবার ইচ্ছে হচ্ছে রায়গঞ্জ থেকে আমি দাঁড়াবো, এবং রায়গঞ্জ সিটটা হচ্ছে এসসি সিট ছিল, আচ্ছা শিডিউল কাস্টের সিট, ফলে ওনার প্রতিদ্বন্দ্বীও তেমন নেই। এসসি সিট মানে এমনি প্রতিদ্বন্দ্বী কমে যাচ্ছে। সেখানে রায়গঞ্জে তখন কংগ্রেসের বড় নেতা ছিলেন মোহিত সেনগুপ্ত, এখনো বেঁচে আছে, জেলা কংগ্রেস সভাপতি, যেহেতু এসসি সিট তিনি দাঁড়াতে পারছেন না। ভোলা পাল বলে একজন ছিলেন, তিনিও দাঁড়াতে পারছেন না, কারণ এসসি সিট। এবারে রায়গঞ্জ, প্রিয়রঞ্জন দাসমুন্সী জন্ম কালিয়াগঞ্জে, তো ন্যাচারালি উনি চাইতেন রায়গঞ্জে তার অনুগত নিয়ন্ত্রণে থাকবো, এগুলো সব আমার নিয়ন্ত্রণ, আমার লোকেরাই পাক। তো উনি ন্যাচারালি অন্য লোকের নাম প্রস্তাব করবেন, কিন্তু আর মোহিত সেনগুপ্ত নাম প্রস্তাব করতে পারছেন না, কারণ সে টিকিট পাবে না, মানে যেহেতু শিডিউল কাস্ট নয়, শিডিউল কাস্টের মধ্যে থেকে একজন বাঁচতে হবে। দিলীপ দাস দিলেন মোক্ষম মৌকা, মোহিত সেনগুপ্ত হতে পারছে না, ভোলাপাল হতে পারছে না, আমি নিষ্কণ্টক, শিডিউল কাস্টের সিট আমাকেই। আবার চলে গেলেন দিল্লি, আবার রাজীব গান্ধীর কাছে চলে গেলেন, কোনোভাবে দেখা হয়েও গেল, এমপিকে না জানেই, কিন্তু ইয়াজদানি সাহেব তখনও এমপি আছেন, 91-এ হারবেন, কিন্তু তখনও এমপি আছেন উনি চলে গেলেন রাজীবের কাছে, দেখাও হয়ে গেল। এবার বলেন স্যার জিন্দেগি में कुछ नहीं चाहे आपसे, आज कुछ मांगूंगा देंगे, হ্যাঁ বা উনি ওনার মতো হিন্দিতে, হ্যাঁ हाँ बोलो एक टिकट दीजिए ना मुझे, सब लोग होता है हम लड़के थे, लड़के जीत जाएगा, हम जीत जाएगा, हम लड़ेगा, वहाँ सीपीएम जीतता है, हमारा कैंडिडेट नहीं ठीक ठाक होता है, भूलभाल कैंडिडेट देता है, प्रियता कांग्रेस को हरा देता है, बेच देता है, हम अब कीजिए, हम जीत जाएगा, अब तो है ना। কি মনে হয় যে রাজীব গান্ধীর কত লোক তো যেতে, এটা পশ্চিমবঙ্গের একটা 294টা সিট, তার একটা নামও শোনেননি, একটা সিট চাইছে, ঠিক আছে দেওয়া যায়। এবার রাজীব তখন প্রদেশ কংগ্রেস সভাপতি হচ্ছেন এখানে সিদ্ধার্থ শঙ্কর রায়, তার আগে উনি 2 একবার সিদ্ধার্থ রায়ের কাছে এসেছিলেন, হ্যাঁ টিকিটের জন্য, যা হয় রাজ্য সম্পাদক রাজ্য সভাপতিকে ধরতে হয়, মানে বাজার করতে পারেন। তখনও বেগুন থেরাপি জানতেন না, উনি বেগুন প্রাক বেগুন পর্ব, তো সিদ্ধার্থ রায়ের বাড়িতে ঢুকতেই পারেননি। সিদ্ধার্থ রায় যা হয় জেলা সেক্রেটারি, জেলা সভাপতির কথা শুনবেন, ওনার কথা কে কোথাকার কে কর্মী এসছে কেন শুনতে যাবে, দেখা করতেই বোধহয় পারেননি। সময়ের মৃত্যুর কাছে গেছেন, অতটা গুরুত্ব পাননি। তো তার হয়ে স্বয়ং রাজীব আছেন, রাখে ওরই মারে গে। রাজীব গান্ধী সিদ্ধার্থ রায়কে নাকি বলেছিলেন ও দলীপ নাম কা এক আতা হ্যায়, উসকো হো সকে তো এক দে দো টিকিট। সিদ্ধার্থ জানেন না কে দলীপ, রাজীব গান্ধীর বক্তব্য ফেলা যাবে না। রাজীব গান্ধী বলে গেছে ওই দলীপ আতা হ্যায় নর্থ বেঙ্গল সে শায়দ, ও সব লোক পহচানতে উসে। রাজীব জানছে আমি যখন চিনি তাহলে নিশ্চয়ই পশ্চিমবঙ্গেও চেনে, হ্যাঁ কিন্তু কেউ চেনে না সেভাবে। ও দলীপ আতা হ্যায় উসকো ঢুঁড়ো, উনকো এক দে দো। এবং উনি এটাও রাজীব গান্ধী বলে এসেছেন এসসি সিট, অন্য কোনো ক্যান্ডিডেট কম্পিটিশন নেই, আমি একাই আছি, হ্যাঁ মানে জেতাটা কনফার্ম করে এসেছে। রাজীব গান্ধী বলে এসেছেন এসসি সিট, আমাকে টিকিট দেওয়ার অসুবিধা নেই কেন, আমি এসসি সিট। তো রাজীব গান্ধী সিদ্ধার্থ রায়কে বলেছেন, সিদ্ধার্থ রায় খোঁজ খবর লাগালেন কে দলীপ আছে। রাজীব গান্ধী দলীপ বলছেন, ওর নাম তো দিলীপ, দলীপকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দলীপকে দিয়ে অনেক পরে জানা গেল ওই দিলীপ দাস ওই হচ্ছে দলীপ। এবার সিদ্ধার্থ রায় ভালো করে চেনেন, ওনা হয়তো টিকিট দিয়েও দিলেন। হ্যাঁ প্রিয়রঞ্জন দাসমুন্সীর বাগড়া দিতে চেয়েছিলেন, ও ফাজিল ছেলে, ওকে দিয়ে হবে না, ও নেতাদের ব্যাগ বই বেড়ায়, ও কবে নেতা হলো, যাকে তাকে টিকিট দিলে এইভাবে সিটটা হারবে, ভালো ক্যান্ডিডেট দরকার,
কিন্তু প্রিয়র আপত্তি ধোপে টিকলো না, কারণ রাজীব স্বয়ং গান্ধী রাজীব গান্ধী বলে তারপরে দিয়েছে। আর কোনো কথা আছে? এবার উনি টিকিট পেয়ে গেলেন 91-এ, জোরদার প্রচার করলেন। উনি ভেবেছিলেন রাজীব গান্ধী প্রচারে আসবেন, এতটাও ভেবে নিয়েছিলেন। যাক, সেটা তো সম্ভব নয়, রাজীব গান্ধীর পক্ষে আর ওই ভালোবাসেন দেখা হলে চিনেছেন এটাই যথেষ্ট। রাজীব গান্ধী ওনার হয়ে প্রচারে আসবেন এটা কিন্তু উনি আশা করেছিলেন। যাই হোক, তো যাই হোক, সেটা 91 দাঁড়ালেন, খুব অল্প ভোটে হারলেন, বোধহয় 1800 ভোটে, এবারে কিছু মানে 2000-এর নিচে। তখন সোমেন মিত্রের কাছাকাছি এলেন। এবার কংগ্রেসের আভ্যন্তরীণ যা সমীকরণ, সোমেন প্রিয় লবি থাকে, সোমেন মিত্র দেখছেন প্রিয়র অ্যান্টি, মানে ঠিক আছে একে কাজে লাগে, এবং ভোটে দাঁড়িয়ে পড়েছে রাজীব গান্ধীকে সিল করে, রাজীব গান্ধী গিয়ে করে। হ্যাঁ, তখন রাজীব গান্ধী মারাও গেছেন, তখন তো গুরু নেই, অন্য গুরু ধরতে হবে। 96 টিকিট পেলেন, জিতলেন, তারপর তো এই ইতিহাস। তারপরে বাকিটা এইটা। বুদ্ধবাবু ওই 2000 সালের 6 নভেম্বর মুখ্যমন্ত্রী হলেন। মে মাসে ভোট, মেতে ভোট, হ্যাঁ 6 মাস আগে বুদ্ধ মন্ত্রী করা হলো। আর ওনারও ওই 6 মাসের শেষ মেয়াদ, তারপর তা জিততে পারবেন না। না, পারবে না, সেটা পরে কথা বলতে পারি। কিন্তু বুদ্ধ যেহেতু নতুন মুখ্যমন্ত্রী, উনি একটা চান্স নিলেন যে বুদ্ধকে বেগুন দেওয়া যাক। তো বুদ্ধকে একদিন অ্যাসেম্বলিতে বললেন যে আপনার সঙ্গে দেখা করবো এলাকার কিছু বিষয় নিয়ে, একদিন আপনার কাছে যাবো। ঠিক আছে, আসুন। বুদ্ধ বললেন আসবেন। এবং বিধায়করা দেখা করতে গেলে নর্মালি তখন মুখ্যমন্ত্রী জ্যোতিষু দেখা করতেন, বুদ্ধবাবু বিধায়ক কোনো এসছে শুনলে মানে সময় দিতেন, দেখা করতেন। প্লাস যেহেতু বিধানসভায় বলে রেখেছেন যাবো, ঠিক আছে যাবেন। উনি করেছেন কি, আবার যথারীতি তুলাইপঞ্জি চাল বেগুন, 2 হাতে 2টো থলি নিয়ে রাইটার সেকেন্ডে ঢুকছেন। আটকে দিয়েছে পুলিশ। না, এইভাবে যাওয়া যায় না। হাম এমএলএ হ্যাঁ অমুক তো সব কাটফাট দেখিয়েছেন, না না সে আপনি একা যান, ঠিক আছে, আপনি এই সব নিয়ে যাওয়া যাবে না। দিয়ে ওখান থেকে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে ফোন করা হয়। মুখ্যমন্ত্রী যিনি সিএ ছিলেন, কি জয়দীপ কি নাম, বা যাই হোক কোনো একটা ওই দপ্তরের বাইরে তো অনেকে থাকেন, যে একজন এমএলএ দেখা করতে এসছে, হাতে 2টি ব্যাগ। তখন এরা ঠিক আছে পাঠান। হ্যাঁ, এমএলএ যখন বলছে পাঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়ে গেছে, উনি আসতে বলেছেন, পাঠান। মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে উনি যথারীতি বেগুনা থলে নিয়ে আছেন। মুখ্যমন্ত্রী তখন অন্য কারোর সঙ্গে মিটিং করছিলেন, অন্য কোনো অফিসারের সঙ্গে, যাই হোক কোনো মিটিং করছিলেন। দিয়ে খবর দেওয়া হয়েছে একজন বিধায়ক এসছেন, রায়গঞ্জের বিধায়ক। মানে তখন বুদ্ধবাবু তো এতে থাকেন, না রাইটার্সে গেছে। আচ্ছা, রাইটার্সে গেছে। বাড়িতে যাওয়ার হয়তো বলেছিলেন, বুদ্ধবাবু বাড়িতে হয়তো অ্যালাউ করেননি, ঠিক আছে অফিসে আসবেন বলেছেন। বুদ্ধবাবু বাড়িতে চট করে কাউকে অ্যালাউ করতেন না, বুদ্ধবাবুর বাড়িতে খুব কম লোকই গেছেন। আচ্ছা, তো মহাকরণে গেছে, বিধায়ক হিসেবে মহাকরণ যেতেই পারেন। দিয়ে বুদ্ধবাবু সিএ বা কেউ হয়তো বলেছেন যে একজন বিধায়ক এসছেন হাতে 2টো থলি নিয়ে। হ্যাঁ বিধানসভায় বলেছিল আমাকে, তো হাতে 2টো থলি এনেছি, স্যার পাঠাবো। কি থলি আবার? তা তো জানি না, দেখে এসছেন। থলিতে কি আছে আপনার? ওই একটু চাল আনলাম, একটু বেগুন, আমাদের বেগুন হয়, একটু সাহেবকে দিতে আইসি। ফিরে গিয়ে দাঁড়ান, এখন যাবেন না। আবার মুখ্যমন্ত্রী বলতে গেছেন যে না, একটা থলিতে চাল আছে, একটা থলিতে বেগুন আছে, আপনাকে ভেট দিতে এসছে। আর বুদ্ধবাবু তখন একটু উন্নাসিক ছিলেনও, না এইভাবে হয় না, এই সব চাল ফাল নিয়ে ঢোকা যাবে না, উনি একা এলে আসুন, ওই চাল বেগুন এসব হবে না। বুদ্ধবাবু স্ট্রিক্ট নির্দেশ পাঠালেন যেন কোনো থলি নিয়ে না ঢোকেন। এবার অফিসে এসে বললেন না স্যার, কোনো থলি নিয়ে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? কেন না, আমার স্যারের বারণ আছে, আপনি একা যেতে পারেন, কিন্তু এই চাল বেগুন এসব নিয়ে ঢোকা যাবে না। এটা ঠিক না, এটা ঠিক হচ্ছে না। আমি একটা ভালোবেসে দিতে এসেছি, আমি কোনো ঘুষ দিতে এসছি নাকি? আমি কি ঘুষ দিতে এসছি নাকি? আমি তো কোনো ঠিকাদার নই রে বাবা। এটা চাল বেগুন ভালো সবাইকে দিই, আমি হালিম সাহেবের ঘরে গেছি, বিমানদারের ঘরে গেছি, বুদ্ধবাবুর একটা বেগুন দিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? না হবে না স্যার, কিছু মনে করবেন না, আপনি একা গেলে যান, ওই থলি নিয়ে যাওয়া যাবে না। উনি রেখে মেখে দেখাই বললেন, যা সারা, খুব অহংকার হয়েছে লোকটার। উনি থলি নিয়ে গটগট করে বেরিয়ে চলে গেলেন। ফিরে এসে ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই লোকটা বেশি দিন টিকবে না, আমার বেগুন নিল না, এ বেশি দিন টিকবে না। ইন্টারেস্টিং গল্প আপনারা শুনলেন, দিলীপ দাস। নিশ্চয়ই আপনাদের এই এপিসোড ভালো লাগলো। এরকম অসংখ্য গল্প নিয়ে আমরা আসবো, এবং স্বরূপদার ভান্ডারে কিন্তু প্রচুর এরকম গল্প রয়েছে। পরের যে গল্পটা আমাদের আসবে সেটাও এইরকমই ইন্টারেস্টিং। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।